আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা হরিয়ানার রেওয়াড়ি ডিস্ট্রিক্টের ধারুহেড়া বলে একটা এলাকা। সেখানে 7 ডিসেম্বর 2019 ভোরবেলায় 3:30টের সময় খুব ঠান্ডার মধ্যে একটা লোক নিজের একটা কাজে বাড়ি থেকে বেরিয়েছিল। একদম মেন রোডের পাশে তার মনে হয় যে কিছু একটা পড়ে আছে। সে নিজের মোবাইলের টর্চটা জ্বালিয়ে দেখতে চেষ্টা করে যে সেটা কী। তখন সে বুঝতে পারে যে সেটা হচ্ছে একটা মেয়ের বডি। তাতে জায়গায় জায়গায় রক্তও লেগেছিল। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ চলে আসে। স্থানীয় লোকজনেরা খবর পেয়ে সেখানে জমায়েত হয়। মেয়েটার শরীরে 4খানা গুলি লেগেছিল, একটা মাথায়, একটা বুকে, বাকি দুটো ছিল তলপেটে। আর দেখেই বোঝা যাচ্ছিল যে বয়স এই 20-25-এর মধ্যেই। তার পরনে ছিল জিন্সের প্যান্ট, ভালো মোটা জ্যাকেট, আর একদম মেন রোডের ধারে পড়েছিল বলে পুলিশের এটাই মনে হয় যে এই মেয়েটাকে কেউ নিজের গাড়িতে বা বাইকে বসিয়ে নিয়ে এসেছিল আর এখানে ফেলে দিয়ে সে কিন্তু চলে গেছে। ফেসটা একদম পরিষ্কার অক্ষত ছিল, বোঝা যাচ্ছিল, দেখেই চিনতে পারা যাচ্ছিল। আর বডিটা দেখেই বোঝা যাচ্ছিল যে কিছুক্ষণ আগেই সে বেঁচে ছিল। সেই জন্য চিনতে কারোর অসুবিধা হয়নি। আশেপাশের লোকরা দেখে বলে যে না, তারা কেউ একে চেনে না। পুলিশ ভালো করে মেয়েটার আশেপাশে খুঁজে দেখে যে তার ফোন, তার আই কার্ড কিছু আছে কিনা। কোথাও কিচ্ছু নেই, কিন্তু তার জিন্সের ভেতর দিকের পকেটে একটা ভিজিটিং কার্ড ছিল। সেটা ছিল একটা বিউটি পার্লারে। সেটা থেকে সেই বিউটি পার্লারের নাম আর ফোন নাম্বারটা পাওয়া যায়। বিউটি পার্লারটা ছিল দিল্লির, বডিটা পাওয়া গেছিল হরিয়ানাতে। সেই পার্লারে ফোন করা হয়, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেয়েটার ফটো পাঠানো হয়। তারা দেখা মাত্রই বলে দেয় যে তাদের এখানে বিউটিশিয়ান কোর্স করানো হয়। তো অনেক মেয়েরাই সেই কোর্সটা করে। আর এই মেয়েটার নাম হচ্ছে দীপ্তি গোয়েল। আর এই দীপ্তি গোয়েল তাদের ইনস্টিটিউটেই বিউটিশিয়ান কোর্স করছিল। সেখান থেকে দীপ্তির ফোন নাম্বারটা পাওয়া যায়। দীপ্তির ফোন নাম্বার পাওয়ার পরে তার বাবার ফোন নাম্বারও পাওয়া যায়, বাবার অ্যাড্রেস পাওয়া যায়। বাবা রাজস্থানের একজন ব্যবসায়ী, তিনি রাজস্থানেও ব্যবসা করেন আর তার কিছু ব্যবসা দিল্লিতেও রয়েছে। তিনি মাঝে মাঝে দিল্লিতেও আসেন। ভদ্রলোকের নম্বরটা পাওয়ার পরে পুলিশ তার সাথে কথা বলে। পুলিশ কথা বললে তারা জানতে পারে যে মেয়েটা রাজস্থানের একটা মেয়ে, কিন্তু সে বিউটিশিয়ান কোর্স করতো আর একটা কাজও করতো। আর সেই জন্য সে নিজের দিদা বা নানির বাড়িতে দিল্লির রোহিণী এলাকায় থাকত, আর সেখানে থেকে সে কোর্স করছিল। তার বাবার সাথে তার লাস্ট কথা হয়েছিল যেদিন 3:30-টের সময় তার বডি পাওয়া গেছিল, সেদিন ছিল 7 ডিসেম্বর। আর রাত 12টার আগে, রাত্রেবেলায় 11টার সময়, মানে 6 ডিসেম্বর রাত্রেবেলায় 11টার সময় তার সাথে তার বাবার কথা হয়েছিল। আর সন্ধেবেলায় 6টার সময় সে নিজের বাড়ি থেকে বেরিয়েছিল বন্ধুদের সাথে শপিং করতে যাওয়ার নাম করে। রাত 11টার পরও যখন সে বাড়ি যায়নি, তার বাবা তাকে ফোন কল করেছিল, জিজ্ঞেস করেছিল কি হয়েছে। তো সে বলে সে বন্ধুদের সাথেই আছে, শপিং করা হয়ে গেছে, সেই বন্ধুদের বাড়িতেই আজকের দিনটা কাটাবে। বাবা আর চিন্তা করেনি। বাবা তারপরেও একবার ফোন করতে গেছিল, কিন্তু ফোন কেউ রিসিভ করেনি। কিন্তু ভোরবেলায় 4টের সময় বাবাকে মেসেজ করা হয়েছিল তার ফোন থেকে যে সে ঠিক আছে, সে সকালবেলায় বাড়ি চলে আসবে, আজকে রাত্রেবেলায় সে বন্ধুর বাড়িতেই আছে। পুলিশ এবার ভাবে যে মেয়েটার বডিটা পাওয়া গেছে ভোরবেলা 3:30টের সময়, কিন্তু মেয়েটা নিজের বাবাকে মেসেজ করেছে ভোরবেলা 4টের সময়, মানে নিজের মারা যাওয়ার পরে। এই ব্যাপারটাতেই পুলিশ বুঝতে পারে যে ফোনটা যে তাকে মেরে ফেলেছে হয়তো তার কাছেই আছে। আর সেই মেসেজ করে তার বাবাকে এরকম ভুল একটা মেসেজ দিয়েছে বা বাবাকে নিশ্চিন্তে রাখার চেষ্টা করেছে। এদিকে 8 ডিসেম্বর সেই রকমই সকালবেলায় আরও একটা বডি পাওয়া যায় দিল্লি জয়পুর হাইওয়েতে, ঠিক মেন রোডের পাশে। একই রকমভাবে আরও একটা বডি পাওয়া গেছিল। স্থানীয় লোকেরা যাকে চিনতে পারেনি, বডিটা দেখে বোঝা যাচ্ছিল যে বয়সটা 30 থেকে 35-এর মধ্যে হবে। আর সেই ভদ্রলোক ড্রাইভারদের মতো জামা কাপড় পরেছিল। তার শরীরেও কিন্তু গুলি পাওয়া যায়, যেমন আগে দীপ্তি গোয়েলের বডিতে পাওয়া গেছিল। সেই গুলি দুটো যখন টেস্ট করা হয় তখন বোঝা যায় যে দুটো বডিতেই যে গুলি পাওয়া গেছে সেম রিভলভার থেকেই চালানো হয়েছে।
ড্রাইভারের সাথেও কোনো আই কার্ড, কোনো মোবাইল ফোন কিচ্ছু ছিল না। খালি ড্রাইভারের পকেটে একটা দেশলাইয়ের প্যাকেট ছিল। দেশলাই প্যাকেটটাতে লেখা ছিল দিল্লির অ্যাড্রেস, মানে দেশলাই প্যাকেটটা তৈরি হয়েছে দিল্লিতে। দিল্লির তৈরি একটা দেশলাই বক্স সারা ইন্ডিয়াতেই পাওয়া যেতেই পারে, কিন্তু যেখানটাতে ওই বডিটা পাওয়া গেছিল আশেপাশে কোনো দোকান কিচ্ছু ছিল না, হাইওয়ে কিন্তু একদম নির্জন ছিল। পুলিশ এটা ভেবেই নেয় যে এই মানুষটা নিশ্চয় দিল্লির দিক থেকেই আসছিল বলেই তার পকেটের দেশলাই বক্সটা দিল্লি থেকে কেনা। এই থিওরিটা নিয়েই পুলিশ নিজের তদন্তটা শুরু করে। পুলিশ তদন্ত টিমের মনে হয়েছিল দুখানা বডিতে যেহেতু একই রিভলভারের গুলি, তো কোনো না কোনোভাবে এই দুটো মার্ডার কানেক্টেড। যেহেতু সেই ভদ্রলোকের বডিতে দিল্লির ক্যাব ড্রাইভারদের মতো ড্রেস পরা ছিল, তো সেই ভদ্রলোকও হয়তো দিল্লিতেই ক্যাব চালাতেন বলে ধরে নেওয়া হয়। এবার দিল্লি আর জয়পুর হাইওয়েতে যেহেতু বডিটা পাওয়া গেছিল আজমেরের কাছাকাছি, সেই এরিয়ার সব টোল প্লাজাতে যে সিসিটিভিগুলো লাগানো রয়েছে সেগুলো চেক করা হয়। পুলিশ একটা সিসিটিভিতে দেখতে পায় যে ঠিক ওই ধরনের জামা কাপড় পরা বা ওই ধরনের শারীরিক গঠনের একজন মানুষ একটা ইনোভা কারে সামনের সিটে, ড্রাইভারের সিটে বসে গাড়িটাকে চালাচ্ছে। পেছনে একজন মেয়ে বসে রয়েছে, সেটাও লক্ষ্য করা যায়, কিন্তু তার পাশে আরও কেউ আছে কিনা সেটা বোঝা যাচ্ছিল না। সেই সিসিটিভি ফুটেজ থেকেই কিন্তু জুম করে সেই গাড়িটার নম্বরটাও পাওয়া যায়। এবার পুলিশ এই গাড়িটা আসলে কার সেটা দেখার চেষ্টা করছিল। পুলিশ এবার জানতে পারে যে গাড়িটা অজিত সিং বলে দিল্লির একজন ভদ্রলোকের নামে রেজিস্টার রয়েছে। অজিত সিংয়ের সাথে পুলিশ টিম দেখা করে। অজিত বলে যে তার ভাই তার গাড়িটা চালায়, সে একজন ক্যাব ড্রাইভার, আর সে জয়পুরে একটা ভাড়ায় গেছে। তার ভাইয়ের নাম হচ্ছে দেবেন্দ্র সিং। যে ভদ্রলোক মারা গেছিল, হাইওয়েতে পড়েছিল, তার ফটোটা অজিত সিংকে দেখানো হয়। দেখা মাত্রই তিনি আর সেই ভদ্রলোকের যে স্ত্রী, তারা দুজনেই চিনতে পারে যে ওটা তার ভাই দেবেন্দ্র সিং। সেই মৃত ক্যাব ড্রাইভার দেবেন্দ্র সিংয়ের স্ত্রীর কাছে তার ফোন নাম্বারটা পাওয়া যায়। ফোন নাম্বার পাওয়ার পরে কল ডিটেল চেক করা হয়, তো দেখা যায় যে তার ফোনে লাস্ট বুকিং ছিল দীপ্তি গোয়েল দিল্লি থেকে জয়পুর যাওয়ার জন্য তার গাড়িটা বুক করেছিল। কিছুক্ষণ পরে কিন্তু ক্যান্সেলও করেছিল, কিন্তু লাস্ট বুকিং ছিল দীপ্তি গোয়েলের। দীপ্তি গোয়েলও মারা গেছে আর সেই ড্রাইভারও মারা গেছে। এবার ওদের সঙ্গে গাড়িতে আর কে ছিল সেই ব্যাপারটা পুলিশ দেখার চেষ্টা করছিল। পুলিশ কিন্তু দিল্লি, হরিয়ানা, রাজস্থান আশেপাশের সমস্ত এলাকার টোল প্লাজাগুলোতে খবর দিয়ে দেয় যে ওই নাম্বারের একটা ইনোভা কার দেখতে পেলেই যেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। ওই গাড়িটা পাওয়া যায়। একজন লোক ওই গাড়িটা বিক্রি করতে গেছিল, তো বিক্রি করতে গেছিল যখন, যে কিনবে গাড়িটা সে গাড়িটাকে ভালোভাবে চেক করে দেখে নিচ্ছিল। সে যখন দরজা খুলে ভেতরে ঢুকে গাড়িটা ভালোভাবে ঠিক ভালো পজিশানে রয়েছে কিনা দেখছিল, তখন তার হঠাৎ নজর পড়ে যে গাড়ির সিটে 2-3 জায়গায় ফোঁটা ফোঁটা রক্ত পড়ে রয়েছে। তার কিন্তু সন্দেহ হয়। সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসায়ী গাড়ির ভেতরে গিয়ে গাড়ির পজিশন দেখতে গিয়ে একটা জায়গায় সে দেখে যে একটা ফোন নাম্বার লেখা রয়েছে। সেই ফোন নাম্বারটা সে বুঝতে পারে যে এই গাড়ির যে অরিজিনাল মালিক তার নাম্বার এটা। সে একটু আড়ালে গিয়ে সেই ফোন নাম্বারে ফোন করে। ফোন করতেই ওদিক থেকে দেবেন্দ্র সিংয়ের যে স্ত্রী, সে সমস্ত ব্যাপারটা খুব তাড়াতাড়ি বলে দেয়। আর সে বলে যে প্লিজ আপনি ইমিডিয়েটলি পুলিশকে খবর দিন, কারণ ওই গাড়িটা আমাদের, আর ওই ভদ্রলোক দুজনকে মার্ডার করে ওই গাড়িটা নিয়ে আপনার কাছে বিক্রি করতে গেছে। তখন ওই গাড়ির ব্যবসায়ী চালাকি করে তাকে বিভিন্ন রকম কথায় বসিয়ে রাখে, আর সে বলে যে সে গাড়িটা কিনে নেবে, গাড়িটার পজিশন যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু ততক্ষণে পুলিশ টিম চলে আসে। পুলিশ টিম গিয়ে হেমন্ত লাম্বাকে অ্যারেস্ট করে নেয়। সেই হেমন্ত লাম্বা দেখতে সুপুরুষ, যথেষ্ট আকর্ষণীয়। সাধারণত বিভিন্ন মেয়েরা
তার দিকে অ্যাট্রাক্ট হয়েই থাকে। 3 মাস আগে তার সাথে ফেসবুকে দীপ্তি গোয়েলের আলাপ হয়েছিল। তারপরে তারা বার কয়েক একসাথে দেখা করে, একসাথে সময় কাটায়। 2-1 বার তারা বাইরে জয়পুরে ঘুরতেও গেছিল একসাথে। তারপর থেকে কিন্তু মেয়েটা তার সাথে বিয়ে করবে বলতে থাকে। ছেলেটা কিন্তু বিয়ে করবে কখনোই ভাবেনি, কারণ এইভাবেই সে বিভিন্ন মেয়েদের সাথে বন্ধুত্ব করে আর কিছু মাস করে একসঙ্গে কাটায়। ছেলেটার ওপরে 2016-তে একটা রেপ কেসও রয়েছে, কিন্তু সেই কেসটা থেকে সে জামিনে মুক্ত হয়ে একদম স্বাধীনভাবে সব জায়গায় ঘোরাফেরা করে, আবারও বিভিন্ন মেয়েদের সাথে ক্লোজ হয়, তাদের সাথে বন্ধুত্ব করে, রিলেশন তৈরি করে। এটাই ছিল হেমন্ত লাম্বার একটা হবি। সে ন্যাশনাল লেভেলের একজন বডি বিল্ডার হওয়া সত্ত্বেও সবসময় তার অভাব ছিল। সে কোনো না কোনোভাবে লোকজনকে ঠকিয়ে চিটিং করে তাদের টাকা পয়সা নিয়ে নিত। সেই ধরনের অসংখ্য ছোট বড় কেস ছিল তার উপর, কিন্তু এর আগে সে কখনো মার্ডার করেনি। তাকে সবসময় দীপ্তি বিয়ের জন্য চাপ দিচ্ছিল, যেটা তার ভালো লাগছিল না। হেমন্তের মনে হয় যে দীপ্তির সাথে তার সম্পর্ক খুব বেশি দিনের নয়। তার বন্ধু বা দীপ্তির বন্ধু বা দিল্লির যে লোকজন, কেউ জানে না তার সাথে দীপ্তির সম্পর্কের ব্যাপারে। দীপ্তি দিল্লিতে একদম নতুন, সে মাত্র 2-3 মাস আগেই রাজস্থান থেকে দিল্লি এসছে। সে সবসময় যেহেতু তাকে বিয়ের জন্য বিরক্ত করছে, তো সে ঠিক করে যে তাকে সে মেরে ফেলবে। তার কাছে একটা রিভলভারও ছিল, সেটার কিন্তু কোনো লাইসেন্স ছিল না। সেই জন্য তার মনে হয় যে দীপ্তিকে মেরে ফেললে কেউ বুঝতে পারবে না। সে নিজেই দীপ্তিকে বলে যে চলো আমরা জয়পুর বেড়াতে যাই, আর প্ল্যান করে সে দীপ্তির ফোন থেকে জয়পুর যাওয়ার জন্য ক্যাবটা বুক করায়। বুক হয়ে গেছিলো, গাড়ি এসেও গেছিলো। গাড়ি যখন এসে গেছে তখন তারা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করলেও গাড়ি যখন এসে গেছিলো, তারপরে তারা মৌখিক ঠিক করে যে চলো জয়পুর যাবে। ড্রাইভার বলে হ্যাঁ যাব। ড্রাইভার গাড়ি চালায়, তারা দুজনে পেছন সিটে বসে যায়। প্রথম কিছুক্ষণ খুব ভালো চললেও যখন দিল্লি জয়পুর হাইওয়েতে আজমেরের কাছাকাছি যায়, আবার কথায় কথায় বিয়ে করার কথা উঠে যায়। সে কিন্তু চাইছিল যে বিয়ের কথা উঠুক, কারণ সে আজকে দীপ্তিকে মেরে ফেলবে ভেবেই সঙ্গে রিভলভার নিয়ে এসেছিল। সে কথা বলতে বলতে হঠাৎ উত্তেজিত হয়ে দীপ্তির পাশের সিটে বসেই দীপ্তির ওপর 4খানা গুলি চালায়। দীপ্তি মারা যায়। ড্রাইভার কিন্তু ব্যাপারটা দেখে ফেলেছিল। ড্রাইভার কিচ্ছু বলেনি, ড্রাইভার ভয়ে ছিল, ড্রাইভার কিন্তু গাড়ি চালাচ্ছিল। ড্রাইভার এই ব্যাপারটা পুলিশকে বলে দেবে। গভীর রাত, কেউ জানে না সে গাড়ির ভেতরে কি করছে। ড্রাইভারকেও যদি সে মেরে ফেলে তাহলে তো আর কোনো সাক্ষী থাকবে না, সে ধরাও পড়বে না। অনেকটা রাস্তা পেরিয়ে যাওয়ার পর প্রায় জয়পুরের কাছাকাছি গিয়ে অন্ধকার হয়ে যেতে সে ড্রাইভারকেও 2টো গুলি চালায়। ড্রাইভারকেও রাস্তার পাশে ফেলে দেয়, যেমন সে দীপ্তিকে রাস্তার পাশে ফেলে দিয়েছিল। ফেলার পরে নিজে বসে ড্রাইভারের সিটে। তারপর তার মনে হয় যে সেকেন্ড হ্যান্ড গাড়িটা বিক্রি করে দিতে হবে, তারপরে সে কিছু টাকা পয়সা পাবে, কারণ তার টাকার অভাব চলছিল। সে দেখে যে ইনোভা গাড়িটা বেশ ভালো পজিশনে রয়েছে, সে যদি একটু কম দামে বিক্রি করে ফেলে তার কাছে কিছু টাকা পয়সাও এসে যাবে। সে চলে যায় গুজরাট। গুজরাটে গেলে হয়তো তাকে কেউ খুঁজছেও না, তার উপর কেউ সন্দেহ করছে না, এরকম তার মনে হয়। কিন্তু গুজরাটে যেখানে সে গাড়িটা বিক্রি করতে গেছিল, সেখানে সে একটা পরিচয়পত্র দিয়েছিল। পরিচয়পত্র দেখে যে ক্রেতা ছিল সেই গাড়ির, তার মনে হয় যে এটা একটা ফেক আইডি কার্ড, কারণ ফটোটা যে গাড়ি বিক্রি করতে গেছিল ফটোটা যে তার নয় সেটা তিনি দেখেই বুঝতে পারেন। সেই জন্য তার সন্দেহ হয়েছিল। তিনি চালাকি করে গাড়ির ভেতরে দেখতে গিয়ে যখন রক্তের ফোঁটা দেখতে পেয়েছিলেন, তিনি কিছুই জানতেন না। কিন্তু 2টো মার্ডার যে হয়েছিল আগে, বা টোল প্লাজাতে যে সবসময় নজর রাখা হচ্ছে এই গাড়িটার ব্যাপারে, তিনি কিচ্ছু জানতেন না, আর সমস্ত ব্যাপারটা জানতে পারা যায়। এইভাবে ক্যাব ড্রাইভার দেবেন্দ্রের স্ত্রী আর যে সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসায়ী, তাদের দুজনের উপস্থিত বুদ্ধিতেই মার্ডারার হেমন্ত লাম্বা অ্যারেস্ট হয়ে যায়। এখন সে বিচারাধীন।